ক্লাস 10 আজকে তোমাদেরকে আমি হিমবাহ সম্পর্কে কিছু পড়াবো। হিম এবং বাহ। এই হিম কথার অর্থ হচ্ছে কি বরফ, আর বাহ মানে হচ্ছে এক প্রকার বহমান। তাহলে বহমান কখন হবে? বিপুল পরিমাণে বরফ রাশি যখন মাধ্যাকর্ষণ শক্তির টানে একটা স্থান থেকে আস্তে আস্তে নিচু স্থান, অর্থাৎ উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে নেমে আসবে, তখন তাকে বলা হবে কি হিমবাহ। তাহলে অতি শীতল অঞ্চলে স্থলভাগের উপর দিয়ে মাধ্যাকর্ষণ শক্তির ফলে অর্থাৎ অভিকর্ষের টানে অত্যন্ত ধীর গতিতে বিপুল পরিমাণে বরফ রাশি যখন উপর থেকে নিচের দিকে নেমে আসে, তখন তাকে বলা হয়ে থাকে কি হিমবাহ। এক কথায় হিমবাহ কথার অর্থ হলো এক প্রকার কি বরফের নদী। বিশ্বের দ্রুততম হিমবাহের নাম গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান, যা দিনে প্রায় 46 মিটার পর্যন্ত যায়। এবারেতে হিমবাহ কিভাবে সৃষ্টি হয় সে সম্পর্কে তোমাদেরকে বলি। সর্বপ্রথমে মেরু অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে যখন তুহিন নিচের দিকে নেমে আসে, সেই তুহিন সবার প্রথমেতে ভূপৃষ্ঠের উপরেতে সঞ্চিত হয়। সেই অতি সূক্ষ্ম পেঁজা তুলোর মতো তুহিন এখানে সঞ্চিত হয়ে একটার সঙ্গে একটা চাপ পড়ে যখন, তখন তাকে বলা হয় নেভে, মানে একেবারে অতি সূক্ষ্ম বরফের কণা বলতে পারো। সেটা যখন আরও উপর থেকে আরও নেভে পড়তে থাকে, ধরে নাও নেভের সঞ্চয় ঘটে, তখন উপরে নেভে রাশির চাপে পরস্পর সংযুক্ত হতে থাকে একটার সঙ্গে একটা, তখন তা ফির্নে পরিণত হয়। ফির্ন আরও যখন উপরিস্থিত তুষারের চাপ পড়বে না বা নেভের চাপ পড়বে, ফির্নের উপরে চাপ পড়বে, তখন কি হবে? তা নীলাভ কেলাস সমৃদ্ধ দানাদার বরফে পরিণত হয়। আর এই দানাদার বরফ যখন আরও বেশি পরিমাণে হয়ে থাকে, তখন তা হিমবাহে পরিণত হয়। তাহলে সর্বপ্রথমে নেভে সৃষ্টি হয়। নেভের থেকে আরেকটুখানি সম্পৃক্ত রূপ এক প্রকার বলতে পারি কি ফির্ন। ফির্নের থেকে আরেকটুখানি শক্ত যে রূপ, সেটা হচ্ছে দানাদার বরফ বা কেলাসিত বরফ। আর তা যখন আয়তনে আরও বেড়ে যাবে, অনেকটা বড় হবে, তখন তা হবে কি হিমবাহ। আর তখনই মাধ্যাকর্ষণ বা অভিকর্ষের টানে উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসবে। এরপরে তোমাদেরকে উল্লেখযোগ্য একটি বিষয়, সেটা হচ্ছে হিমবাহের প্রকারভেদ। বেশিরভাগ ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষায় এই প্রকারভেদ থেকে অনেক শর্ট কোশ্চেন পড়তে থাকে, একটা করে শর্ট কোশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি। তো এই হিমবাহের প্রকারভেদ করতে গিয়ে হিমবাহ বিজ্ঞানী H.W. আলম্যান সর্বপ্রথম হিমবাহের প্রকারভেদ করেন। সাধারণ ক্ষেত্রে 3 ধরনের হিমবাহ আমরা দেখতে পাই, তা হলো মহাদেশীয় হিমবাহ, 2 হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ, 3 হচ্ছে পার্বত্য পাদদেশীয় হিমবাহ। তাহলে সর্বপ্রথমে আমি তোমাদেরকে যেটা পড়াবো সেটা হলো কি মহাদেশীয় হিমবাহ। এটা কথাটাতেই তোমাদেরকে বলছে মহাদেশ জুড়ে অবস্থান করবে যে হিমবাহ, ঠিক আছে? মহাদেশ জুড়ে যখন অবস্থান করবে তাকে আমরা বলতে পারি কি বলো মহাদেশীয় হিমবাহ। আমরা যে হিমযুগের কথা বলি, এইরকম একটা হিমযুগ যেটার নাম হচ্ছে কি প্লিস্টোসিন, মানে একদম পুরো খুব কাছাকাছি যেটা আছে অবস্থান করত, সেই হিমযুগ প্লাইস্টোসিন হিমযুগ। সেই হিমযুগে পৃথিবীর প্রায় 1/3 বরফে ঢাকা থাকত। এখন সেইটারই একটুখানি গলে টলে অনেকটাই গলে গেছে। গলে যাওয়ার পর বর্তমানে যে যুগ সেটাকে হচ্ছে অন্তর্বর্তী হিমযুগ বলা হয়। এই অন্তর্বর্তী হিমযুগেতে যেখানেতে অবস্থান করছে উচ্চ অক্ষাংশীয় অঞ্চল, যেখানেতে বিশাল মহাদেশ জুড়ে সুবিশাল এবং সুগভীর, মানে অনেকটা বেশি পরিমাণে হবে না বরফ রাশি অবস্থান করবে, সেই রকম জায়গাতে কি হয় না উত্তল একটি বরফের স্তূপ, সেই বরফের স্তূপকে আমরা বলে থাকি মহাদেশীয় হিমবাহ। এরকমই বিশাল বড় একটি
মহাদেশীয় হিমবাহ সেটা হচ্ছে আন্টার্কটিকার ল্যাম্বার্ট। এটা পৃথিবীর দীর্ঘতম হিমবাহ। মানে আমরা এখানে শতগুলো হিমবাহ বলছি, সবকটা হিমবাহের মধ্যেই আমি বলতে চাইছি সবচেয়ে দীর্ঘতম হচ্ছে কি আন্টার্কটিকার ল্যাম্বার্ট। তাহলে মহাদেশীয় হিমবাহ এখন কোথায় অবস্থান করে? আন্টার্কটিকা মহাদেশে অবস্থান করে এবং সুমেরু সংলগ্ন অঞ্চল যেখানে গ্রিনল্যান্ড, আলাস্কা, কানাডা এবং রাশিয়ার কিছুটা অংশ এবং স্ক্যান্ডিনেভিয়াতে এখনও পর্যন্ত এই ধরনের হিমবাহ লক্ষ্য করা যায়। তার মধ্যে এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আন্টার্কটিকার ল্যাম্বার্ট হচ্ছে দীর্ঘতম হিমবাহ। এবং আরও একটা বিষয় বলি, সেটা হচ্ছে যেহেতু মহাদেশ জুড়ে অবস্থান করে তাই বৃহত্তম হিমবাহ বটে। এবার দেখো পার্বত্য বা উপত্যকা হিমবাহ। একেবারে পার্বত্য অঞ্চল অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে সেখানে উপত্যকার মধ্যে যে হিমবাহ পড়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকে কি পার্বত্য বা উপত্যকা হিমবাহ। সাধারণ ক্ষেত্রে উচ্চ পার্বত্য অঞ্চলে হিমশীতল যে এলাকা সেখানে অভিকর্ষের টানে মানে এরকম পার্বত্য অঞ্চল পুরোটাই আইস ক্যাপ থাকতে পারে। এই যে মধ্যবর্তী উপত্যকা অঞ্চল, সেই উপত্যকা অঞ্চলের মধ্য দিয়ে কি হয় না ধীরে ধীরে নিচের দিকে এই বরফ রাশি নিচের দিকে নেমে আসে। এই রকম হিমবাহকে বলা হয় কি পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ। এরকমই আমরা ভারতের উদাহরণ হিসেবে পড়েছি যে সিয়াচেন কারাকোরামের মধ্যে অবস্থান করছে। এটা হচ্ছে ভারতের দীর্ঘতম, ভারতের বৃহত্তম হিমবাহ। এটা ভালো করে পড়তে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। ভারতের দীর্ঘতম বা ভারতের বৃহত্তম হিমবাহ যদি বলে তখন কিন্তু আমরা লিখব কি কারাকোরামের সিয়াচেন। এছাড়াও গঙ্গোত্রী, যমুনোত্রী, বিহাফো, ঠিক আছে, জেমু, বল্টারো, হিসপার, এগুলো সবই কিন্তু ভারতে যতগুলো আমরা হিমবাহের কথা শুনি সেগুলো সবকটাই পার্বত্য বা উপত্যকা হিমবাহের উদাহরণ। এই পার্বত্য হিমবাহগুলোর মধ্যে থেকে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম যে হিমবাহ সেই হিমবাহের নাম হচ্ছে আলাস্কার হুবার্ড। আলাস্কার হুবার্ড হচ্ছে কি পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহ। এই কথাটা পার্বত্য কথা যখন যোগ থাকবে তখন তোমাকে উত্তর লিখতে হবে আলাস্কার হুবার্ড। আর যখন পৃথিবীর বৃহত্তম হিমবাহ বলবে তখন কিন্তু উত্তর হবে কি আন্টার্কটিকার ল্যাম্বার্ট। এটা কিন্তু খুব ভালো করে ধ্যান দিতে হবে। এটা কিন্তু আমাদের গুলিয়ে যায়, বেশিরভাগ সময়তেই ভুল লিখে ফেলি আমরা, ঠিক আছে। এটা কখনোই কিন্তু আমরা লিখব না। এর চেষ্টা করব কি আন্টার্কটিকার ল্যাম্বার্ট, সেটা হচ্ছে বৃহত্তম দীর্ঘতম হিমবাহের মধ্যে থেকে যেমন করেই বলুক না কেন সেটা কিন্তু ল্যাম্বার্ট আনসার হবে। আর যখন বলবো পার্বত্য বা উপত্যকা হিমবাহের উদাহরণ কি তখন কিন্তু আলাস্কার বৃহত্তম হিমবাহ সেটা কি নাম বলো হুবার্ড। তো মনে রাখার জন্য আমি বলতে পারি বার্ড কোথায় উড়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই যে যতগুলো হিমবাহের কথা বলা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি উপরে উঠতে পারবে বার্ড। তাহলে আমরা এটাকে মনে রাখতে পারি হুবার্ড, যেটা পার্বত্য অঞ্চলেতে হিমবাহের মধ্যে রয়েছে। এটা জাস্ট মনে রাখার জন্য আর কিছু না, ঠিক আছে। এবার পার্বত্য অঞ্চল থেকে যখন অনেকটা নিচে নেমে চলে আসবে তখন উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে পার্বত্য অংশের পাদদেশীয় অঞ্চলে যখন যে হিমবাহ বিস্তৃত থাকে তাকে আমরা বলে থাকি পার্বত্য পাদদেশীয় হিমবাহ। তাহলে ভারতে যদি আমরা ভাবি তাহলে পাদদেশ পর্যন্ত কখনো আসতে পারবে না, ঠিক আছে। কারণটা কি? কারণটা হচ্ছে হিমরেখা, আমরা একটু পরেই বলবো। তাহলে এই পার্বত্য পাদদেশীয় অঞ্চলে যে হিমবাহের বিস্তার দেখতে পাওয়া যায় তাকে আমরা বলবো কি পার্বত্য পাদদেশীয় হিমবাহ। এই হিমবাহ পাদদেশীয় অঞ্চলে এই আসার পরে দেখবে এরকম সামনে একটা জীবের মতো খানিকটা অগ্রভাগ অংশ থাকে, একে বলা হয় থাকে লোব। কি বলা হয়? লোব বলা হয়। তাহলে পার্বত্য পাদদেশীয় হিমবাহের সামনের যে অগ্রভাগ, এই অগ্রভাগটা জিহ্বার মতো এরকম থাকে, তাকে বলা হয়ে থাকে লোব।
আর পার্বত্য পাদদেশীয় হিমবাহ এই জায়গাও কিন্তু তোমাকে আরও একটা বিষয়কে মনে রাখতে হবে যে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় পার্বত্য পাদদেশীয় হিমবাহ সেটা হচ্ছে দেখো মালাস্পিনা। এটা কোথায়? আলাস্কা। তাহলে আলাস্কার মালাস্পিনা। তো আমি এটা মনে রাখার জন্য বলি, যেমন হুবার্ডের কথা বললাম, তো পাদদেশীয় অঞ্চল পর্যন্ত বিস্তৃত হতে পারে। দেখো একটা মালা যদি পরানো হয়, সেই মালাটা কী হবে না, অনেকটা যদি বড় হয় তখন সেটা পা পর্যন্ত বিস্তৃত হতে পারে। তার জন্য এটাই বিষয় যে এইটা বলতে পারি যে মালাস্পিনা অর্থাৎ মালা সেটা কী হবে, পাদদেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে, তাই মালাস্পিনা। এটা মনে রাখার জন্য বললাম। এবার দেখো হিমরেখা উচ্চ পার্বত্য অঞ্চলে হোক বা যাই হোক না কেন, যেখানেতে অর্থাৎ যে কাল্পনিক রেখার উপরেতে জল জমে বরফে পরিণত হয়ে যায় আর যার নিচে নামলে বরফ জলে পরিণত হয়, এই রেখাটাকে বলা হয়ে থাকে হিমরেখা। তাহলে এটা দেখো অক্ষাংশ অনুযায়ী পরিবর্তন হতে পারে। তাহলে অক্ষাংশ অনুযায়ী এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে উচ্চতা। যদি নিরক্ষীয় অঞ্চলে ভাবি তাহলে নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা অনেক বেশি, সেই জন্য কী হবে না, অনেকটা উপরে উঠলে তারপরে উষ্ণতা কমতে থাকবে। প্রায় 5000 মিটারেরও অনেকটা উপরে উঠলে তবে হিমরেখার অবস্থান দেখতে পাওয়া যাবে। আবার সেটা ঋতুভেদেও আবার পরিবর্তন ঘটতে পারে। তাহলে অক্ষাংশ অনুযায়ী নিরক্ষীয় অঞ্চল থেকে যে মেরু অঞ্চলের দিকে যাব তত কী হবে, উচ্চতা আস্তে 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 কমতে থাকবে। এমনকি মেরু অঞ্চলে সেখানে গেলে কি পাবো বলো, সমুদ্র সমতলেতেই দেখা যাবে হিমরেখা অবস্থান করছে। আর আমাদের এখানেতে পার্বত্য অঞ্চলে যেই বলা হয়, তাহলে ঋতুভেদে বলতে গ্রীষ্ম ঋতুতে কী হবে, অনেকটা হাইট মানে আরেকটা উপরেও চলে যাবে, এবং শীতল ঋতুতে কী হবে না, অনেকটা নিচু পর্যন্ত অবস্থান করবে। তাহলে এইভাবে হিমরেখা অবস্থান করে। ঠিক আছে, সাধারণ ক্ষেত্রে নিরক্ষরেখার অঞ্চলে যেমন নিরক্ষীয় আন্দিজ পর্বত, সেখানে প্রায় 5400 মিটার উপরে অবস্থান করে। উপক্রান্তীয় হিমালয়ে মানে আমাদের এখানে হিমালয়ে সেটা হচ্ছে কি প্রায় 4500 মিটার উপরে অবস্থান করে। আল্পস পর্বতে প্রায় 2800 মিটার উচ্চতায়, এবং মেরু অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে থাকে। এরপরে এতে যে বিষয়, হিমবাহ যখন নিচের দিকে যখন নামে, হিমবাহ যখন পার্বত্য অংশ ধরে মানে উপত্যকা বরাবর নিচের দিকে নেমে আসে, তখন ঢালের হ্রাস বৃদ্ধি থাকেই। আর এই ঢালের হ্রাস বৃদ্ধির সময়তে পুরোটা যদি বরফ থাকে, সেই বরফের সব জায়গায় চাপ আবার সমান পরিমাণ চাপ সমান থাকে না। তাই যখন এই ঢাল হয়েছে তখন দেখো এর মধ্যে হিমবাহের মধ্যে কিছু কিছু এরকম ফাটল দেখতে পাওয়া যেতে পারে। এই হিমবাহের যে ফাঁক, এটা আড়াআড়ি কিংবা লম্বালম্বি কিংবা তির্যক এইভাবে অবস্থান করতে পারে। এই রকম ফাঁকগুলোকে বলা হয় ক্রেভাস, একত্রে বলা হয় ক্রেভাসেস। আর এইরকমভাবে আসার সময়তে যদি কোনো ফাঁক মানে হিমবাহের সৃষ্টই ফাঁক অনেকটা নিচে পর্যন্ত নেমে হিমবাহ গাত্র পর্যন্ত যদি পৌঁছে যায়, তখন সাধারণ ক্ষেত্রে এটা অনেকটা বড় হয়। এই রকম ফাঁককে বলা হয়ে থাকে বার্গস্রোন্ড। তাহলে হিমবাহ তার প্রবাহ পথে যখন কোনো স্থানেতে উচ্চতার মানে তোমার ঢালের পার্থক্য ঘটে, তখন তাদের মধ্যে কিছু ফাটল সৃষ্টি হয়। হিমবাহের মধ্যে যে ফাটল, সেই ফাটলকে বলা হয় ক্রেভাস। সেটা আড়াআড়ি হতে পারে বা লম্বীয় হতে পারে। এই ফাঁকা স্থানগুলো পর্বতারোহীদের পক্ষে খুবই দুর্ঘটনাপ্রবণ এবং ঝুঁকিপূর্ণ। তো আজকে এটুকুই পড়ালাম, নেক্সটটা পরের ভিডিওতে দেখতে পাবো।